জয় গুরু, বন্দে পুরুষোত্তম। যেমন তাকে দেখি। শ্রীনাথ, পর্ব 43। কোনো চিন্তা নেই? কীরকম? 3 দিন পরে ডাক্তার যখন বাড়ি ফিরলেন তখন স্ত্রী দেখে অবাক। এ কি হয়েছে তোমার? এই যে রীতিমতো চিন্তার কারণ। চোখ মুখ রক্তিমাভ, অদ্ভুত ঔদাসীন্যের ছাপ মারা রয়েছে মুখের ভাবে, চোখের চাউনিতে। অপলক 2 চোখে দূরপ্রীতি আর ইহবৈরাগ্যের দৃষ্টি। হাবভাব সবই নূতন। এদেশেই মানুষ যেন নন তিনি। বাড়ির ঘর দৌড় যেন অপরিচিত। জামাটা টুপিটা খুলে কোথায় রাখতে হবে তাও বলে দিতে হলো। এ বিদঘুটে পাকলা ভাব এলো কোত্থেকে? স্ত্রী বললেন, তোমার কি হয়েছে সত্যি করে বলো। কি যে হয়েছে তা কি আর তিনি নিজেই জানেন? বুঝছেন একটা কিছু হয়েছে এই মাত্র, কিন্তু তা বর্ণনা করবার ভাষা নেই তাঁর। বন্ধনহীনতার এক অপূর্ব সুখ অনুভব করছেন হৃদয়ে। সেই সুখে মুখ হয়ে গিয়েছেন। বললেন, কিছু তো বুঝতে পারছি না, তবে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ বোধ হচ্ছে। এ আরাম কেউ বুঝবে না। অধরের প্রান্ত দিয়ে একটা পাতলা হাসির রেখা গেল। অধরের প্রান্ত দিয়ে একটা পাতলা হাসির রেখা খেলে গেল। চোখ দুটো আর্দ্র হয়ে উঠল তার রসস্পর্শে। একলা এক ঘরে শুলেন রাত্রে। ঠিক শুলেন না, মশারির মধ্যে বসে বসে নাম করতে লাগলেন। ওই যে নাম নিয়ে এসেছেন তার অনুশীলন আরম্ভ করলেন। নাম করতে করতে এক সময় মনে হলো কোথায় কাছেই যেন বোমা ফাটল। সে ভীষণ শব্দ আর যেন শেষ হয় না। হাজার কামানে নাদ চলতে লাগলো কানের কাছে। নাদ শ্রবণের সঙ্গে সঙ্গে জ্যোতি দর্শনও হলো। যে আলোরই ঝলকি বা কি তীব্র! তেজে চোখ ঝলসিয়ে যায়। তেজের একটা বিরাট কুণ্ডলী ঘুরতে লাগলো চোখের সামনে। দেখলেন সেই জ্যোতি কুণ্ডলীর মধ্যে ঠাকুর দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। ঠাকুরের রূপের লোভের নামের তীব্রতা বাড়তেই থাকে। যত তাঁর নামে গভীর হওয়া তত তাঁর দিব্য দেহের কাছে নিবিড় হয়ে বসা। নামনি নাম নিবিড়তায় রাত কেটে গেল গোকুল বাবু। সকাল হতেই কল এল। টাউনের মধ্যে ডাবল নিউমোনিয়ার রোগী। যায় যায় অবস্থা। তখনই না গেলে নয়। কল দিয়ে চলে যাবেন না, সঙ্গে করে নিয়ে যাবার জন্যে লোকও বসে রইল। ওষুধের ব্যাগ নিয়ে ঘোড়ার গাড়িতে উঠে বসলেন গোকুলবাবু। কিন্তু রুগী দেখার সে মেজাজ নেই এখন। ঠাকুরের সদা স্মিত মুখখানা দৃষ্টি জুড়ে রয়েছে। গাড়ির মধ্যে নামে বসে গেলেন নিজের অজান্তে। ঘোড়ার পায়ের খটাকর তালের সঙ্গে নামের তাল মিশে গেল। রোগীর বাড়ির সামনে গাড়ি থামল। যন্ত্রের মতো রুগীর ঘরে ঢুকলেন গোকুলবাবু। রুগী দেখতেই মুখ দিয়ে বেরিয়ে এলো, কি হয়েছে? কিছুই হয়নি। নিউমোনিয়া না ঘোড়ার ডিম? একটা মিক্সচার লিখে দিলেন 3 ঘন্টা পর পর খাওয়ার জন্য। রোগীপক্ষ তো অবাক। গোকুলবাবুকে যখন বাড়িতে পাওয়া যায়নি তখন টাউনের অন্য বড় ডাক্তার এনে দেখানো হয়েছিল। তিনি রুগী দেখে বিশেষ ভালো বলেননি। সুতরাং বড় বড় আর যারা ছিলেন তাদেরও আনা হলো। সবাই এসে একজোট হয়ে রুগী দেখছেন। দেখে শুনে সকলেরই মুখই গম্ভীর হয়েছে। সকলেই বলছেন ডাবল নিউমোনিয়া তো বটেই, আর তারও জটিল এবং অন্তিম অবস্থা। শুধু গোকুলবাবুই বাকি ছিলেন। এবার তিনি দেখলেন, কিন্তু এসব কি বললেন তিনি ঠিক রোগ চিনতে পেরেছেন তো? তার নিজের হাব ভাব সকমই তো কেমন কেমন দেখা গেল। গাড়িতে বসেই কেমন নেশা লাগা বলে মনে হয়েছিল। গাড়ি থামলে ডেকে নামাতেই হয়েছে। চোখ মুখ লাল লাল, চাউনি পাকলা পাকলা। রাতে কিছু নেশা করেছিলেন বলেই মনে হলো। এই অবস্থায় তাঁর প্রেসক্রিপশনের উপর ভরসা করা চলে না। বাড়ির লোকে ছুটলো আবার সেই সব ডাক্তারদের কাছে। স্টেথোস্কোপ লাগিয়ে আবার বুক পরীক্ষা চলল। একজনের পর আরেকজন দেখলেন।
বুক আর পিঠের উপর বহুবার টোকা পড়ল, যন্ত্র বসল। শেষে মুখ চাচাই করতে লাগলেন তারা। এ কি, নিউমোনিয়ার যে শব্দ গেল কোথায়? ডবল নিউমোনিয়া তো দূরের কথা, একদিনের নিউমোনিয়াও যেন ধরা পড়ছে না। একদিনের মধ্যে বিনা চিকিৎসায় এ কি পরিবর্তন! সবাই তখন আশ্বাস দিলেন, রোগী আপনার খুব ভালো, আর কোনো ভয় নেই, নিউমোনিয়া কেটে গেছে, সে ভগবানের দয়া। গৃহকর্তা আশ্বস্ত হলেন। তাড়াতাড়ি গিয়ে গোকুলবাবুর লেখা মিক্সচার নিয়ে এলো ওষুধের দোকান থেকে। কিন্তু ডাক্তারবাবুর যেন কি হয়েছে। গোকুলবাবু যেখানেই যান সেখানে ওই একই মন্তব্য। কিন্তু হলো কি? প্রশ্ন করে সবাই সঙ্গে সঙ্গে। গোকুলবাবুর মন এখন ধোয়ানো ধুতি, সাদা ছাড়া আর কিছুই নেই। একটুখানি দাগ পড়লেই বড় অসহ্য লাগছে তার নিজের কাছে। বর্তমান থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত যা যা করেছেন সেই সব কাজের ধারাবাহিক স্মৃতি জেগে উঠতে লাগলো মনের মধ্যে। তন্ন তন্ন করে নিজেকে দেখতে লাগলেন তিনি। চোখের সঙ্গে যেন দূরবীন লাগানো আছে, অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। কয়েকদিন আগে কুমারখালীর ব্যাংকিং কর্পোরেশনের ডাইরেক্টরদের মিটিং হয়ে গিয়েছে কুষ্টিয়া অফিসে। গোকুলবাবু একজন ডাইরেক্টর। সবাই ডাইরেক্টরে তারাপদ মজুমদারের কথার প্রতিবাদ করেছিলেন গোকুলবাবু ব্যাংকের ব্যাপার নিয়ে। কিন্তু ব্যাংকের ব্যাপার হলে কি হবে, হয়তো আঘাত পেয়ে থাকবেন তারাপদবাবু। সূচের মতো বিচ্ছে গোকুলবাবুর মনে মনে। এখন চোখে দুর্বীক্ষণ আর মনে অনুবীক্ষণ। রোগী দেখে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ সহিসকে বললেন, গাড়ি ফেরাও, আমলাপাড়ার যাব তারাপদবাবুর বাড়ি। রাত তখন 10টা হয়ে গিয়েছে। তারাপদবাবুর বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়াল। প্রকাণ্ড দোতলা বাড়ি। গেটে খুলে হাত পেরিয়ে বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালেন গোকুলবাবু। ডাক দিলেন বিনীত কণ্ঠে। কুষ্টিয়া ডাক্তারের মধ্যে যেমন গোকুলবাবু, উকিলের মধ্যে তেমনই তারাপদবাবু। দুই রাজ্যের দুই রাজা। তারাপদবাবু বেরিয়ে এলেন গোকুলবাবুকে দেখতে। কিন্তু এত রাত্রে উনি? কেউ কল দিয়েছে নাকি? বাড়ির মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়েছে নাকি? তাড়াতাড়ি অভ্যর্থনা করে বসতে দিলেন ডাক্তারবাবুকে। বসতে দিয়েই একটু ভিতরে যাবেন এই রকমই ভাব। গোকুলবাবু বসলেন। বসে বললেন, আপনিও বসুন, একটা কথা বলতে এসেছি আপনার কাছে। ও বিস্মিত হয়ে তাকালেন তারাপদবাবু। এই রাতে এসেছেন যখন, তখন নিশ্চয়ই কোনো জরুরি কথা। তারাপদবাবু এছাড়া আর কি ভাবতে পারেন? কিন্তু শুনলেন অন্য কথা। সেদিন ব্যাংকের মিটিংয়ে এ বড় খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আপনার সঙ্গে। গোকুলবাবুর কণ্ঠস্বরে বেদনা। আমাকে ক্ষমা করতে হবে তার জন্য, বড় কষ্ট পাচ্ছি আমি। সে কি কথা? মুখে ভাষা খুঁজে পান না তারাপদবাবু। গোকুলবাবুর মুখেই বিনয়, আর তা আবার কেমন একটা তুচ্ছ ব্যাপার নিয়ে। নিজেরই লজ্জা করতে লাগলো তারাপদবাবু। গোকুলবাবু হাত জোড়ো করে আছেন। ভদ্রতা করি তারাপদবাবু হাত জোড়ো করলেন। বললেন, তার জন্যে কি হয়েছে কি? এমন কি বলেছিলেন আপনি? আমার তো কিছুই মনে নেই। ওই যে প্রোটেস্ট করতে গিয়ে একটু বেয়ারা কথা বলেছিলাম আমি। গোকুলবাবু মনে করিয়ে দিতে চান, ওর নাম হলো বেয়ারা কথা। ওরকম কথা তো আমাদের হয়েই থাকে কথা। আরও তো আমার ব্যক্তিগত ব্যাপার নয়। ওটা তো ঝগড়া হয়নি, ওটা ছিল পাবলিক ম্যাটার নিয়ে ডিবেট। তারাপদবাবু হেসে হাওয়ায় হালকা করতে চান। তবু গোকুলবাবু উদাস বিনয় নম্র দৃষ্টিতে তাকান। ফাঁকা মুখ, মোটা চোখে প্রার্থনার জলরং। না, বড় লজ্জা পেলাম আমি মোটেই দুঃখিত হইনি তার জন্যে। আপনি নিশ্চিন্ত থাকুন। হাত ধরে বিনয় প্রকাশ করলেন তারাপদবাবু। হাঁপ ছেড়ে বিদায় নিলেন গোকুলবাবু। যত বড় ধনী আর সম্রাট হোক না কেন, গোকুলবাবুর কথার উপর কথা চলত না কারো। রোগী হলে তো কথাই নেই। বিড়ালের সামনে মুশিকের মতো নম্র হতে হতো। রাশভারী চূড়ান্ত প্রতীক এই গোকুল ডাক্তার। তুচ্ছ ব্যাপারের জন্য নিজে বাড়িতে এসে ক্ষমা চাইতে এসেছেন। তারাপদবাবু বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন রাস্তার দিকে। ভাবলেন, কিছু একটা হয়েছে গোকুলবাবু, নইলে। বাড়ির লোকের মুখে একই কথা, নইলে এমন হয়? সবাই সর্বক্ষণ ধরে, কি হয়েছে তোমরা বলো,
প্রশ্ন পেশনে অতিষ্ঠ হয়ে উঠলেন গোকুলবাবু। চতুর্দিক থেকে আসছে জোড়া জোড়া বিস্ময়ের তীর। না, দুদিনের জন্য বাইরে কোথাও বেরিয়ে গেলে হয়। গোকুলবাবুদের শরিকানা বাড়ি রয়েছে দেওঘরে। রিখিয়ার চেঞ্জের সময় অন্য শরিকরাও তখন রয়েছে সেখানে। সুতরাং মনস্থির হয়ে গেল ওইখানে গিয়ে থেকে আসবেন কিছুদিন। দুদিন নিরলে থেকে জুড়িয়ে আসবেন তিনি। সকালে উঠে বললেন, দেওঘরে যাচ্ছি, একটু বিশেষ দরকার। কিন্তু যাহা অত্র তাহা তত্র। রিখিয়ার বাড়িতে এসেও সেই একই অবস্থা। কেউ জিজ্ঞেস করে কাকা আপনার কি হয়েছে? কেউ বলে দাদা তোমার একই চেহারা। আয়নার সামনে এসে দাঁড়ান গোকুলবাবু। কিছুই তো বৈকল্য দেখা যায় না। যে চোখেই দেখবেন সেই চোখেই বেঁধেছে গোল দৃষ্টির সৃষ্টি ছাড়া। যাই হোক, এখানেও দেখছি আর থাকা চলে না। উড়ু মন আবার উড়ে যেতে চায়। মনে মনে বললেন ঠাকুর, এ আবার কি হল? আবার গাড়িতে চাপলেন সেই দিদি। বললেন, এ কি? বসতে না বসতেই বোঁচকা বাঁধা, স্থির না হতে আবার রওনা। কিন্তু মন যে মানে না। একটু নিস্তব্ধ নির্জনতার জন্য এখানে ছুটে এসেছিলেন। খুঁজেছিলেন একটু নিঃশব্দ সমাহিতি, একটু সমানুভূতির পরিবেশ। তখন যখন হলো না, তখন শুধু চেঞ্জি লাভ কি? বলে দিলেন, না গো, আর থাকতে পারি না, জরুরি কাজে এসেছিলাম, কঠিন রোগী আছে হাতে। প্রায় সপ্তাহ যাবৎ থাকলো এই দিব্যভাব। বৈরাগ্যের ঊর্ধ্বস্তরে বিচরণ করলেন কটা দিন। তারপরে ধীরে ধীরে নামতে লাগলেন, সংসার সচেতন হতে লাগলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।